অনেক রাত হলো রে, তোর কি বাড়ি যেতে মন চাচ্ছে? না রে বল্টু, আরও কিছুক্ষণ থাকা যাক, দেখি কিছু পাই কিনা। পেলে তো কপাল খুলে যাবে বন্ধু আমাদের। নদীর ওই পারে যাওয়া যাক। চলো যাওয়া যাক। এখানে কালীগ্রামটা কোন দিকে তোমরা কি বলতে পারো? হ্যাঁ, আমরা চিনি। এই তো সামনে গিয়ে একটা জঙ্গল পড়বে, সেটি পার হলেই পাবেন কালীগ্রাম। চল তবে বল্টু, এই দিদিকে গ্রামের রাস্তাটা দেখিয়ে দিয়ে আসি। দিদি, তোমাকে তো আমরা আর যেতে দিব না। তোমার গায়ের সব গহনা আমাদের খুলে দাও, না দিলে এইখানেই আমি আর শিবু তোমাকে মিলে মেরে ফেলবো। না না, আমাকে যেতে দাও, আমাকে মেরো না। কি ভেবেছিস তোরা আমি এই কথা বলবো? আমি কে তোরা জানিস? কে তুই? কি করবি? আর হাসছিস কেন এভাবে? আমাদের কম ভাবিস না। আর তোর তো সাহস কম না। এই জঙ্গলে দুইজন ছেলে মিলে তোকে এখানে নিয়ে এসেছি, তুই একা হয়ে আমাদের ভয় দেখাচ্ছিস? কে আমি তোরা দেখতে চাস? তবে দেখ, তোদের মনে আছে 4 দিন আগে সেই ফেলে আসা নদীর পাড়ে আমি পড়েছিলাম? কত করে তোদের দুজনের কাছে পানি চাইলাম বাঁচার জন্য। আমি তোদের কাছে ছটফট করে বললাম, আমাকে বাঁচাও। তোরা বাঁচালি না। আমার হাতের স্বর্ণের আংটিটাও তোরা নিয়ে গেলি, আর আমাকে ফেলে গেলি নদীর পাড়ে। ওরে বাবা রে, এত ভয়ঙ্কর কি দেখতে আমাকে মেরে ফেললো। বল্টু, বাঁচতে চাইলে পালা। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আর কোনোদিন কারোর সাথে এমন করবো না। আমাদের যেতে দাও। না, তোদের কোনো ক্ষমা নেই। তোরা এখনই আমার হাতে মরবি। আমাকে মেরে না। বাঁচাও, বাঁচাও। কি যে হলো জামাই বাবাজি আর গীতা মায়ের, এখনো বাড়ি এসে পৌঁছালো না। খুব তো চিন্তা হচ্ছে। কি হলো, বেলা গড়িয়ে যে দুপুর হতে চললো, ঘাটে যেতে হবে না? না না কিন্নি, আজ আর না যাই। আজ বরং একটু বাড়িতে ঘুমিয়ে নিন। বাড়িতে কোনো কিছু নাই, আর তুমি ঘাটে যাবে না? বেশি নাটক করো না। সংসারে কত অভাব, ছেলের এখনো স্কুলের বেতন দেওয়া হয়নি। ঠিক আছে গিন্নি, তুমি রাগ করো না। আমি যাচ্ছি ঘাটে, কিন্তু তুমি চিন্তা করো না। আমাদের অতি তাড়াতাড়ি সব অভাব দূর হয়ে যাবে। আর দেখো, আমরা কতখানি ধনী হয়ে যাব, আর তখন আর কোনো কষ্ট থাকবে না। কি এসব আবল তাবল বকছো? তুমি কি কোনো লটারি পেলে নাকি? না গিন্নি, লটারি না। তুমি দেখো কি হয়। আচ্ছা, আমি তাহলে ঘাটে যাই। হরে, তুই নৌকাতে ঘুমাচ্ছিস? শুনলাম কয়দিন তুই নৌকা নিয়ে পার করছিস না মানুষকে, খালি ঘুমাস। তাও সব বাদ দিয়ে আমাকে ওই পার নিয়ে চল। শহরে যেতে হবে, দরকার আছে। জি মোড়ল মশাই, চলেন আপনাকে রেখে আসি। কি গো মাঝি, ওই পারে যাবে? না মশাই, এখন আর যাব না। এত কাজ আমার আর ভালো লাগে না। না, আমি এখন বাড়ি গিয়ে ঘুমাবো। উনি তো গ্রামের মোড়ল মশাই, তাই ওনাকে না বলতে পারিনি। আমি তো নৌকা নিয়ে ঘাটে এসে থাকতামই না। আমার গিন্নি চিল্লানি শুরু করলো, তাই ঘাটে এসেছিলাম। সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। চলো মাঝি, তুমি আমাকে নিয়ে গেলে আমি তোমাকে 5,000 টাকা দিব। এখন তো যাবে? কি বললেন? 5,000 টাকা?
আচ্ছা তবে চলুন রেখে আসি। কি গো, কে তোমরা? ও মা গো, তুমি কি মেয়ে? কেমন করে আমার নৌকাতে উঠলে? কারা তোমরা? আমরা কি ভালো করে দেখ, তুই সেই মাঝি যে আমার বউয়ের শরীর থেকে সব গয়না খুলে নিয়েছিলি আর আমাদের এই নদীতে ফেলে দিয়েছিলি। আমরা তোকে বললাম গহনা নে, কিন্তু আমাদের যেতে দে, কিন্তু তুই আমাদের এখানেই মেরে ফেললি। আমরা এই দিনেরই অপেক্ষায় ছিলাম, কবে তোরে পাবো আর মারবো। তুই সে রাতে আমার সব গহনা নিয়ে আমার বরকে শহর নদীতে ফেলে দিলি। আজ তোর পালা চলে এসেছে, এখন আমরা তোকে মেরে ফেলবো। আমাকে তোমরা মেরো না, বাসায় আমার বউ বাচ্চা ছোট ছেলে আছে, আমি মরে গেলে ওদের কি হবে? ওদের সাথে অমন করো না, আমাকে ক্ষমা করে দাও, আমাকে যেতে দাও। না, তোর কোনো ক্ষমা নেই, তোকে মরতেই হবে। সেদিন আমরাও তোর কাছে ঠিক এভাবেই বলেছিলাম, তুই কিন্তু শুনিসনি। আজ তুই মর। কি হলো, দুপুর গড়িয়ে রাত হলো, এখনো ও তো বাড়ি এলো না। তাহলে কি কোনো বিপদ হলো? না না, এমন কিছু হবে না। ভগবান তুমি রক্ষে করো। কি মারগতি, আমার কাছে হঠাৎ কিছু বলবে? আজকাল তো তোমার বর খুব গায়ে বাতাস দিয়ে ঘুমায়, তা কিছু হলো তোমার? আর বলেন না মোড়ল কাকা, হরি কাল রাতে বাড়ি ফেরেনি, খুব চিনতে হচ্ছে। এমনও কখনো করে না, কাল ঘাটে যেতে চাইলো না, কি আবল তাবল বকছিল। সংসারে এত অভাব, এমন রসিকতাও করছিল। আমি পরে বকে ঘাটে পাঠিয়ে দিয়েছি, আর রাতে বাড়ি ফিরল না। কি বলো? কাল সন্ধ্যায় আমি তো ওর সাথেই ঘাটের পাড়ে গেলাম, আর শহরে কিছু কাজ ছিল, তখন পর্যন্ত হরি তো ঘাটেই ছিল। আমি বললাম রাত অনেক হলো, তুই নৌকা নিয়ে যখন আছিস চল আমাকে নিয়ে চল শহরে। তারপর আমাকে নিয়ে গেল, পরে হরি তো চলে গেল। না কাকা, কাল ওই বাড়ি ফিরেনি। আমার তো এখন খুব চিন্তা হচ্ছে। চিন্তা করো না, তুমি বাড়ি যাও মা। হ্যাঁ, আমি খোঁজ নিয়ে দেখি কি হয়েছে। কদিন আগে আমাদের গ্রামের পাশে মনে হচ্ছে একটা জঙ্গলে পল্টু আর শিবুর লাশ পাওয়া গেল, কিন্তু কোনো কিছু তো পাওয়া গেল না, কিভাবে ওরা মারা গেল। হ্যাঁ, তা তো কিছুদিন আগের কথা। তা আজ এই কথা আবার তুলেছ? আবার কিছু হয়েছে নাকি? আর বলো না গিন্নি, আমাদের গ্রামের হরি মাঝি আছে না, তার সাথে কাল সন্ধ্যায় আমি ওই ঘাট পাড়ে গেলাম। ওকে বললাম আমাকে শহরে নিয়ে যেতে, আমাকে একটু তাড়াতাড়ি রেখে আসতে। ওই পাড়ে যেতে বেশ রাত হলো, আমি বললাম তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা, ভালোই রাত হলো। হরি বললো হ্যাঁ, কিছু বাজার করতে হবে, দেখি পাইলে বাজার থেকে কিছু বাড়ি নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, হরি চলে গেছে তো তুমি এত দুশ্চিন্তা করছো কেন? আরে গিন্নি, সকালে আরতি এসেছিল, সে বলল কাল হরি নাকি বাড়ি ফেরেনি। কি বলো, হরি বাড়ি ফিরেনি? না, এই জন্য একটু চিন্তা করছি, হরি তবে গেল কই। আচ্ছা দেখি কাল সকালে কি হয়। গ্রামে যে কি হলো দাদা, আমার বড় চিন্তা হচ্ছে। বলো তোমার কি হয়েছে, কেন ডেকেছিলে? আর বলিস না, এক সপ্তাহ থেকে জামাই আর গীতার খোঁজ পাওয়া যাচ্ছে না। গত সপ্তাহে তাদের বাড়ি আসার কথা ছিল, কিন্তু এখনো আসার নাম নেই। তোর কাছে যাব, কিন্তু শরীরের অসুস্থতায় যেতে পারিনি। কি বলছো কি দাদা, তাপস আর গীতা নিখোঁজ? তুমি আমাকে আগে জানাওনি কেন? এদিকে কি তোমাকে কি বলবো দাদা, আমাদের গ্রামের দুইটা ছেলে পিন্টু আর শিবু, ওরাও তো নিখোঁজ। গত 3 দিন আগে ওদের জঙ্গলে ওদের লাশ পাওয়া গেছে। আবার আমাদের গ্রামে এক মাঝি আছে নাম হরি, ওর বউ সকালে এসে আমাকে বলছে হরি এখনো বাড়ি ফিরেনি। কি যে হচ্ছে দাদা এই গ্রামে, বুঝতে পারছি না। আবার তোমার এখানে এসে শুনছি গীতা আর তাপস নিখোঁজ।
দেখ না, একটু খোঁজ নিয়ে দেখ ওরা কোথায় গেল। না, এসব নিয়ে আর বসে থাকা তো যাবে না। আজই আমাদের গ্রামে ফিরে তাদের খোঁজ করার ব্যবস্থা করতে হবে। তুমি টেনশন করো না দাদা, কোনো খোঁজ পেলে তোমাকেই আগে জানাবো। কি হলো, কাল দাদার ওখানে গিয়েছিলে? হরি মাঝির কোনো খোঁজ পেলে? আর বলো না, এখনো মাঝির খোঁজ মেলেনি। এদিকে কাল দাদার কাছে গিয়ে জানতে পারলাম টাবুসার গিটে 1 সপ্তাহ থেকে নিখোঁজ। কি যে হচ্ছে গ্রামে! কি বলো, এত কিছু হয়ে গেল আর কিছুই জানি না আমি? তুমি তাড়াতাড়ি লোক লাগাও, তাদের খুঁজে বের করো। হ্যাঁ গিন্নি, তাই করি। এরা তো একটা লাশ, গ্রামে কি হইতাছে এইসব? আর এই লাশটাই বা কার? এটা তো আমাদের পাশের গ্রামের হরি মাঝি। নদী পারাপারে বহুবার দেখা হয়েছে তার সাথে। বড়ই ভালো ছিল লোকটা। আমাদের উচিত পাশের গ্রামে খবর দেওয়া, যাতে তারা লাশটাকে এখান থেকে নিয়ে যেতে পারে। হ, একদমই ঠিক কইছো, এটাই করা উচিত। তাড়াতাড়ি খবর দেওয়ার ব্যবস্থা করো। সেই যে বাড়ি থেকে বেরিয়ে গেল, আজও বাড়ি ফেরার নাম নেই। কোথায় যে গেল মানুষটা? আর এই গহনাগুলোই বা কোথায় পেল সে? উফ, এত দুশ্চিন্তা আর ভালো লাগে না। একবার শুধু আসুক বাড়িতে। বৌদি, ও বৌদি, কোথায় গো তুমি? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেল গো বৌদি। কি হয়েছে নয়ন? এমন হন্তদন্ত করে ডাকছো কেন? আমার হয়েছে যত জ্বালা, সারাদিন কাজ করে কুল পাই না, এখন আবার তুমি হাঁকাহাঁকি করছো। খোলসা করে বলো দেখি, কি হয়েছে? তোমার কপাল পড়েছে গো বৌদি, তাড়াতাড়ি চলো, পাশের গ্রামে হরিদার লাশ পাওয়া গেছে। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! তুমি এসব কি কইছো নয়ন? কোথায় কোথায় সেই লাশ পাওয়া গেছে? রাস্তার পাশে বটতলায় রাখা আছে, সেখানে গ্রামের মোড়ল সহ আরো অনেকজন আছে। আমাকে তারা পাঠিয়েছে তোমাকে খবরটা দেওয়ার জন্য। তাড়াতাড়ি চলো গো বৌদি। হরি আমাকে অনেকদিন আগে নদী পার করে দিল, তখন একটু সবকিছু ঠিকই ছিল। হঠাৎ করে তার সাথে কি যে হলো, আমাকে বলেছিল কিছুদিনের মধ্যেই নাকি ওর ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কিন্তু সে যে দুনিয়া ছেড়েই চলে যাবে সেটা কে জানতো? আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার স্বামী ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ রইল না। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তুমি নেই। এই তো সেদিন সন্ধ্যায় চা খেতে খেতে কথা বললে, আজ তুমি নিঃশব্দ। একটিবার আমার সঙ্গে কথা বলো, একবার চোখ তুলে তাকাও আমার দিকে। মাঝি বউ, শান্ত হও, শান্ত হও। আমরা সকলে আছি তোমার পাশে। কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল আমরাও বুঝতে পারছি না। এই কয়েকদিনে তুমি কি অস্বাভাবিক কিছু দেখেছো বা শুনেছো? আমাদেরকে বলো। তিনি তো আমায় কিছু বলেননি, শুধু আগের মতো আর নৌকা বইতে চায় না। কিন্তু বললেই বলে যে কয়েকদিনের মধ্যেই আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আর আমার বাড়িতে একটা ট্যাঙ্কের মধ্যে অনেকগুলো স্বর্ণের গহনা আমি পেয়েছি। কিন্তু এগুলো কার? তিনি এগুলো কোথায় বা পেয়েছেন? সেটা শোনার আগেই তিনি আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেলেন। সোনার গহনা তোমাদের বাড়ির ট্রাঙ্কে? কিন্তু হরি এগুলো পেয়েছিল কোথায়? অনেক রহস্য আছে, খুঁজে বের করতে হবে। ততদিন ওই গহনাগুলো তোমার কাছেই রাখো, আর তোমরা সবাই হরির শেষ কাজের ব্যবস্থা করো। গ্রাম থেকে শহরে যাতায়াত তো একটাই পথ। এত বছর ধরে হরি গ্রামের মানুষকে পার করে নিয়ে যেত, এখন তো হরি নেই। তাই এই দায়িত্ব তো কাউকে একটা নিতেই হবে। আর আমি চাই হরির এই দায়িত্ব গিরিন পালন করুক। গিরিন, তোর কি এতে কোনো অসুবিধা আছে? না বাবু, আমার কোনো অসুবিধা নেই। সারাদিন বাসায় থাকি, এই জন্য আব্বু আমারে ওয়ালিশ কইয়া গালি দেয়। এই কাজ পাইলে আমারও অনেক উপকার হয়। আপনি যদি কন তাহলে কাল থেকে গ্রামে লাগা বলি। হ্যাঁ, তুই আর দেরি না করে কাল থেকেই এই মাটির দায়িত্বটা পালন করা শুরু করে দে। আচ্ছা বাবু, ঠিক আছে। আজকের মতো আলোচনা এখানেই শেষ। তোমরা সবাই সাবধানে নিজ নিজ বাসায় চলে যাও। আর গ্রামে অস্বাভাবিক কিছু দেখতে পেলে আমাকে জানিও, ঠিক আছে? বাবু, এই বর দুপুর বেলা এদিকে কোনো কাজে আইছেন নাকি? আমার তো এখনই শহরে যেতে হবে।
শহরে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। চল চল, তুই শুয়ে বসে না থাকি আমাকে নদীটা পার করে ডেকে নি। ঠিক আছে বাবু, আছেন, আমি এখনই আপনাদের নিয়ে যেতে দিই। বাবু, হরির গিন্নি যে সোনার গহনের কথা কইল, ওই গহনাকার এই রহস্যের হদিস কি পাইছেন? না রে গিরিন, এ নিয়ে তো আমি নিজেও চিন্তায় আছি। গ্রামে কারো কোনো গহনার হারানোর তো অভিযোগ নেই। তাইলে হরি ওই গয়না কই পাইছিল? এই প্রশ্নের উত্তর এখন সকলেরই অজানা। কে তোমরা? কই থেকে আসছো? আর আমাদের পথ আটকালেই বা কেন? ও বাবু, তো কোন মানুষ নয়, আমি গরিব বাজি, আমি কিছু করি নাই। মা কালী রক্ষা করো, আমরা তো তোমাকে কোনো ক্ষতি করি নাই। আমাকেও সাইডে দাও, প্রাণ ভিক্ষা দাও আমাকেও। মোড়ল মশাই, ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমরা এসেছি আপনাকে কিছু কথা বলতে। বলো দেখি কি কথা আছে তোমাদের। কিছুদিন আগে আমাদের বিয়ে হয়েছে, আর আমি আর আমার স্বামী হরিমাঝির নৌকায় করে এই পথ দিয়েই বাবার বাড়ি যাচ্ছিলাম। সন্ধ্যাক্ষণই এলো, এতক্ষণে আমাদের পৌঁছে যাওয়া উচিত ছিল। তোমার বাবা হয়তো আমাদের পথ চেয়ে বসে আছে। বাবা তো অপেক্ষা করবেই, কিন্তু এতে আমাদেরই বা কী দোষ? সব কাজ শেষ করে আস্তে আস্তে দেরি হয়ে গেল। আচ্ছা, তুমি কি সাঁতার পারো? না, পানিতে অনেক ভয়, আমি সাঁতার জানি না। তো তুমি পারো বুঝি? ছোটবেলায় আমার সই জলে ডুবে মারা গিয়েছিল, তাই বাবা আমাকে কখনোই জলের আশেপাশেও যেতে দিত না। আর আমি নিজেও জলে নেমে কখনো সাঁতার শিখিনি। গায়ে কত গয়না পরে আছে বউটা, এত গয়না তো আমি বাপের জন্মে দেখিনি। সারা জীবন নৌ বাইলেও এত গয়না বানাতে পারবো না। আমি বরং নাওটা ডুবিয়ে দেই, এরা তো সাঁতার জানে না, এরপর গয়নাগুলো হাতিয়ে দেব। হরিমাঝি তার নৌকা ডুবিয়ে দেয়, আর আমি আর আমার স্বামী হরিমাঝির সামনে অসহায় হয়ে ডুবে মারা যাই। হরিমাঝি চাইলেই আমাদের বাঁচাতে পারত, কিন্তু তিনি বাঁচায়নি। আমি আর কি তা অসহায়ের মতো পানিতে ডুবে মারা যাই? কতটা স্বপ্ন ছিল, আমাদের সব নষ্ট করে দিল। আর এই হরিবাজি আমার স্ত্রীর কাছ থেকে সব গহনা খুলে নিয়ে যায়, তাই আমরা তাকে তার লোভের শাস্তি হিসাবে মৃত্যু দিয়েছি। হরি তো ভারী অন্যায় করেছে তোমাদের সাথে, লোভে পড়ে পাপ করেছে। কিন্তু তোমরা আমার কাছে কি চাও? আর তোমরা চিন্তা করো না, তোমাদের গয়নাগুলো একদম অক্ষত আছে। হরিমাঝির উপর প্রতিশোধ নেওয়া শেষ, কিন্তু তাও আমাদের আত্মা মুক্তি পায়নি, কারণ আমার বাবা আমাদের জন্য অপেক্ষা করছে। তিনি ভাবছেন তার মেয়ে জামাই তার বাসায় আসবে, আর তাই আমরা চাই আপনি আমাদের গহনা আমার বাবাকে ফেরত দিন। আর আমরা যে মারা গেছি এই খবরটাও আমার বাবাকে জানিয়ে দিন। আমার বাবার নাম মাধব। ঠিক আছে, আমি নিজে গিয়ে তোমার বাবাকে খবর দিয়ে আসবো, আর তোমার গয়নাগুলো ফেরত দিব, ওই কথা দিলাম। তাহলে এবার আমাদের বিদায় দিন মোড়ল মশাই। হ্যাঁ ভগবান, এ কি পরীক্ষা তুমি দিচ্ছ? কদিন হয়ে গেল আর যাওয়ার কোনো খোঁজ নেই। ও বাবা, এটা না জানি কোথায় আছে, কেমন আছে? নমস্কার, আমি পাশের গ্রামের মোড়ল। নমস্কার, কিন্তু আপনি আমার বাড়িতে এত সকালে কি মনে করে? আপনার মেজামে গেটা ও টাপস এক লোভী মাছির কারণে পাঞ্জি ডুবে মারা গেছে কিছুদিন আগে। ঠাকুর, আমার বাবা মেয়েটাকে এভাবে মেরে ফেললো, আমি নিঃস্ব হয়ে গেলাম। এই দুনিয়াতে আর কেউ রইল না, আমি বেঁচে থেকে কি করব? গীতা বাবা, আমি তোকে কখনো দেখতে পাবো না, আর তুই আমাকে বাবা বলে ডাকবি না। ঠাকুরকে কি করলে? এই দিন আপনার মেয়ের গহনা, আপনাকে এগুলো দেওয়ার গুরু দায়িত্ব আমার উপর ছিল। আপনি নিজেকে সামলে ভেঙে পড়বেন না। আজ থেকে আমরা মুক্ত, আমাদের আত্মা এখন শান্তি পাবে।